নমস্কার, আমি সাগরিকা। আসুন আমরা মহাভারত যে পড়া শুরু করেছি, যেখান থেকে শেষ করলাম সেখান থেকে আবার শুরু করি, কেমন? এই যে কৌরব বংশের 100 ভাই আর পাণ্ডুদের 5 ভাই পাণ্ডবের, ঠিক আছে? এই 105 ভাই কৌরব পাণ্ডব মিলে 105 ভাইয়ের মধ্যে ভীম হলেন সবচেয়ে শক্তিতে ভরপুর এবং বলবান। কৌরবেরা ভীমকে গঙ্গা স্নানে নিয়ে গিয়ে মেরে ফেলার জন্য বিষ খাওয়ালো। তারা তো ছলে বলে কৌশলে যেভাবেই হোক এদেরকে শেষ করার চেষ্টায় থাকবে, কিন্তু ভীম অজ্ঞান হয়ে পাতালে চলে যাবার পর পাতাল রাজ বাসুকি ক্রুদ্ধ হয়ে ছোবল মারার ফলে বিষে বিষক্ষয় হয়ে ভীম পুনর্জীবন লাভ করল। কৌরবেরা নিয়ে গেল গঙ্গা স্নানে, চলো সবাই আমরা ভাই ভাই। এবার কি করলো? বিষ খাইয়ে দিল। দিয়ে কি হলো? জলে বিষ খেয়ে যদি জলে কেউ পড়ে যায়, সে তো অজ্ঞান হয়ে যাচ্ছে, আর গিয়ে সে তলিয়ে যাচ্ছে জলের মধ্যে, গঙ্গা নদীর জলের মধ্যে সে তলিয়ে যাচ্ছে। তলিয়ে গিয়ে কি হবে? একেবারে সেই পাতালে গিয়ে প্রবেশ করছে, মানে একেবারে মাটি কাদা দিয়ে পাতালপুরীতে প্রবেশ করছে। যাই হোক, পাতালপুরীতে প্রবেশ করলো। সেখানে কে ছিল? বাসুকি নাগ। নাগ মানে সাপ। বাসুকি নাগ ছিল। তার গায়ের উপরে পড়লে সে ক্রুদ্ধ হবে। ক্রুদ্ধ হয়ে কি করলো? সে দংশন করলো, ছোবল মারল। ছোবল মারার ফলে কি হলো? সাপের বিষ তার শরীরের মধ্যে ঢুকলো, তাই তো? তাহলে তাকে একটা বিষ খাওয়ানো হয়েছিল, আবার আরেকজন বাসুকি নাগ কী করলো? ছোবল মেরে দিল। দুটো বিষ পড়লো, তো সেই বিষে বিষক্ষয় হয়ে কি হলো না, সেখানে ভীম পুনর্জীবন লাভ করলো। বাসুকি দেখলো যে বাহ, খারাপ নয় তো, আমি তো রেগে গিয়ে ছোবল মেরে দিলাম, আমার ছোবলে সে মৃতপ্রায় মানুষ বেঁচে উঠলো। মহা সমাদরে এবার কি করলো? তাকে অমৃত পান করালো। বাসুকি তাকে মহা সমাদরে অমৃত পান করিয়ে অসীম শক্তির অধিকারী করে মর্তে পাঠিয়ে দিল। সে আরও অনেক বেশি শক্তিশালী হয়ে গেল, ঠিক আছে? দুই পক্ষের এই রাজপুত্রদের ভরদ্বাজ মুনির পুত্র দ্রোণাচার্য অস্ত্র শিক্ষা দিতে লাগলেন। দুটো পক্ষ, কৌরব পক্ষ এবং পাণ্ডব পক্ষ, দুই পক্ষে যত পুত্র আছে সবাইকে অস্ত্র শিক্ষা দেয়া শুরু হলো। একদিন গুরু তার শিষ্যদের অস্ত্র পরীক্ষার একটা আয়োজন করলেন। গাছের ডালে একটা নকল পাখিকে লুকিয়ে রেখে বললেন, পাখিটির মাথা কেটে ফেলো। তার মধ্যে তার তো সমস্ত শিষ্যের মধ্যে 100 কৌরব ভাই আছে আর পাণ্ডব ভাই আছে 5 জন। সবাই তার কাছে শিষ্য। সবাইকে বলল, চলো পাখিটার মাথাকে কেটে ফেলো। এই পরীক্ষায় অর্জুন কৃতকার্য হলেন। অর্জুন একমাত্র সফল হলেন। এই প্রতিযোগিতার ক্ষেত্রেই কর্ণ প্রবেশ করলেন। কর্ণ এলেন, কিন্তু তিনি রাজা বা রাজপুত্র না হয়ে সুতপুত্র পরিচয় দেওয়াতে রাজপুত্রদের সঙ্গে দ্বন্দ্বে প্রবৃত্ত হতে পারলেন না। দুর্যোধন তখন তাকে বন্ধু করে নিল। কি হলো ব্যাপারটা? এরা সবাই কিন্তু রাজার সন্তান, রাজ পরিবারের সন্তান, রাজ রক্ত বা রাজ পরিবারের সন্তান। সে জায়গায় আমরা তো দেখেছি, শুনেছি যে গল্পগুলো কিছুদিন আগে পর্যন্ত, যেমন যে অচ্ছুত বা ওর ছায়া যেন স্পর্শ না করে, বা ব্রাহ্মণ শ্রেণী, শূদ্র শ্রেণী, যে কেউ কাউকে ছোঁয়া যাবে না, কারো ছায়া যেন না পড়ে, এরকম ব্যাপারটা তো আমরা দেখেছি। ধরুন বিদ্যাসাগরের থেকে আরও কিছুটা এগিয়ে যদি যাওয়া যায় সেই দিকে, পেছনের দিকে, তাহলে দেখা যাবে যে এই ধরনের জিনিসগুলো আমরা শুনেছি। তাহলে এই যে জিনিসগুলো লেখা হয়েছে মহাভারতের গল্প, এটা তো কত বছর আগে, কত হাজার হাজার বছর আগে। তাহলে সেই হাজার বছর আগের যে জিনিসগুলো, সেই সময়কার যে সুতপুত্র কে ব্যাধের ঘরে করলো, কে জেলের ঘরে থাকলো, কে করলো, এই জিনিসগুলো বেশি করে মানা হতো বা কিছু।
তখন রাজার পুত্রদের সঙ্গে তার একই জায়গায় এই যে পাঠশালায় বসা, গুরুর কাছে শিক্ষা নেওয়া বা ধনুর্বিদ্যা শেখা, হ্যাঁ, সেই গুরু সবাই ছিল মুনি ঋষি, তারা সবাই ব্রাহ্মণ গোত্রীয়, তাদের কাজ ছিল শিক্ষা দান করা ঠিকই, কিন্তু শূদ্র বা বৈশ্য শূদ্র এদেরকে শিক্ষা দান করেছে বলে তখন আমরা শুনিনি, কেননা ক্ষত্রিয়দের বা রাজাদের ছেলেদেরকেই তারা কিন্তু ওই শিক্ষিত করত, তাদের পাঠশালায় তারা যেত, তারা পড়াশুনো করত। কিন্তু সেই জায়গায় এই যে সুতপুত্র পরিচয় যখন দিল যে তুমি কাদের ছেলে হে, না আমার বাবার নাম অধিরথ, হ্যাঁ আমি সুতপুত্র, তখন কেউ তো আর নেবে না। কিন্তু সেই জায়গায় দেখুন একটা জিনিস কি, যে দুর্যোধন তৎক্ষণাৎ তাকে বন্ধু বলে স্বীকার করে নিয়ে একটা অঙ্গরাজ্যের রাজা করে দিলেন। যখন সবাই মারপিট যুদ্ধ দাঙ্গায় দেখা গেল যে অর্জুন যে পাখির মাথাটা কেটে ফেলতে পারলো, অর্জুনের যে ধনুর্বিদ্যাটা ছিল, যে অস্ত্র পরিচালনার ক্ষমতা ছিল, সেই ক্ষমতার অধিকারী কিন্তু কর্ণও ছিল। কিন্তু সুতপুত্র বলে, সে রাজপুত্র নয় বলেই তাকে ওই দল থেকে সরিয়ে দেয়া হলো। তখন দুর্যোধন কি দেখলো না, তাদের কৌরব ভাইদের মধ্যে যে ক্ষমতা নেই, সেই ক্ষমতাটা কিন্তু কর্ণের মধ্যে আছে। তাহলে একমাত্র অর্জুনকে হারাতে গেলে কর্ণকে তাকে সঙ্গী করতে হবে, বন্ধু করে নিতে হবে। তুমি আমার বন্ধু, তুমি এসো, আমি তোমাকে একটা জায়গা দিয়ে দিচ্ছি, এই অঙ্গরাজ্য, এই অংশের রাজা তুমি, হ্যাঁ তোমাকে দিয়ে দিচ্ছি। তখন কর্ণের কি অবস্থা হবে? কর্ণ ভাবলো যে দেখো, এত ভাইয়েরা রয়েছে, এত রাজার পুত্রেরা রয়েছে, সব রাজবাড়ির সবাই, কেউ আমাকে আমি যে সুতপুত্র বলে আমাকে কেউ তাদের সঙ্গে কোনো রকমের যুদ্ধবিদ্যায় বা কোনো কিছুতে সঙ্গে নেয় না। কিন্তু সেই জায়গায় দুর্যোধন নিয়েছে, তাহলে দুর্যোধন তার কাছে অনেক বড় মাপের হয়ে গেল, অনেক বেশি গুরু, তার সব কথা শুনে চলবে সে, স্বাভাবিক। দুর্যোধন তাহলে কত রাজনীতিবিদ, দক্ষ, কিভাবে সেই প্রথম মুহূর্তে থেকেই সে পাণ্ডবদের হারানোর জন্য একজন শক্তিশালী দুটো হাত পেয়ে গেল, কর্ণকে পেয়ে গেল। পাণ্ডবদের প্রতি কৌরবদের হিংসা ক্রমে বাড়তে দেখে বাধ্য হয়ে ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরকে যৌবরাজ্যে অভিষিক্ত করলেন। কিন্তু পাণ্ডবদের নিরাপদে রাখার জন্য মন্ত্রী পুরোচনকে দিয়ে বারনাবতে একটি প্রাসাদ নির্মাণ করলেন। সহজ দাহ্য পদার্থের তৈরি এই প্রাসাদে তিনি স্বপুত্র কুন্তী দেবীকে শিব পূজার অছিলায় পাঠিয়ে দিলেন। কে পাঠাচ্ছে দেখুন, পাণ্ডবদের প্রতি কৌরবদের হিংসা ক্রমে বাড়ছে, আর কি হচ্ছে, ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরকে একটা রাজ্য দিয়েছে, যে যৌবরাজ্যে অভিষিক্ত করলেন, ভালো কথা। পাণ্ডবদের নিরাপদে রাখার জন্য মন্ত্রীকে বলে একটা বারনাবতে একটি প্রাসাদ নির্মাণ করে দিলেন। সেই প্রাসাদটা কেমন না, সহজ দাহ্য পদার্থ দিয়ে তৈরি, মানে যে জিনিসটাতে সহজে আগুন লাগালে আগুন জ্বলে যাবে, তাড়াতাড়ি পুড়ে ছাই হয়ে যাবে, সেই রকম একটা দাহ্য পদার্থ দিয়ে তৈরি একটা প্রাসাদ তৈরি করলেন। এবং সেখানে সমস্ত পুত্রদেরকে নিয়ে কুন্তী দেবীকে শিব পূজার অছিলায়, যে ওখানে বড় শিবের মন্দির করে দিয়েছি, এই শিব পুজো তুমি করবে, এই তোমার 5টা ছেলে সবাইকে নিয়ে তুমি ওইখানে গিয়ে থাকো, তোমার একটা প্রাসাদ করে দিয়েছি। কত ভালো, দেখছেন? ধৃতরাষ্ট্রের এই চক্রান্ত বিদুর জানতে পেরে পাণ্ডবদের কাছে সে কথা প্রকাশ করলেন। ধৃতরাষ্ট্র যে এটা চক্রান্ত করেছিলেন সেটা বিদুর জানতে পেরেছিল। বিদুর তো সেই ধৃতরাষ্ট্র, পাণ্ডু তাদেরই একটা ভাই, কেমন সেই 3 ভাই ছিল প্রথম থেকেই। তো সে জানতে পেরে পাণ্ডবদের কাছে সেটা বলে দিল। তারপরে কি হলো না, একদিন রাত্রে এক ব্যাধ পত্নী তার পঞ্চপুত্রকে নিয়ে কুন্তী দেবীর কাছে আশ্রয় প্রার্থনা করলেন। একটা ব্যাধের ঘরে, একটা ব্যাধ যারা শিকার করে, বনে জঙ্গলে শিকার করে বেড়ায়, সেই ব্যাধ পত্নী
তার 5টা ছেলেকে নিয়ে ওখান দিয়ে আসছে। আস্তে আস্তে কী করলো না, কুন্তির কাছে আশ্রয় প্রার্থনা করলো। কুন্তি তাদেরকে আশ্রয় দিল। ঠিক আছে, কুন্তিরও যেমন কুন্তি আছে আর তার সঙ্গে তার হচ্ছে 5টি ছেলে রয়েছে। হ্যাঁ, ঠিক তেমনি একটা ব্যাদ পত্নী কী করলো না, তার 5টা পুত্রকে নিয়ে কুন্তির কাছে আশ্রয় পেল। তারপরে কি হলো, সেই রাত্রে ভীম তার মা ও 4 ভাইকে নিয়ে সুড়ঙ্গ পথে পালিয়ে যাওয়ার সময় পুরোচনের ঘরে সহস্তে আগুন দিয়ে গেলেন। পুরোচন হচ্ছে সেই মন্ত্রী ধৃতরাষ্ট্র, যাকে দিয়ে এই বিশাল বিল্ডিংটা মানে বিশাল একটা প্রাসাদ তৈরি করলেন দাহ্য পদার্থ দিয়ে, যেটা সহজে জ্বলে যাবে। কেমন, ভীম কী করলো যে আমাদেরকেই কেন মেরে দেবে, মানে 5 ভাই আমরা পঞ্চপাণ্ডব, আমরা কেন মরে যাব, সেই এতে নিজেরা বেরিয়ে গেল আর সুড়ঙ্গ পথে যাওয়ার সময় পুরোচনের ঘরে আগুন লাগিয়ে দিয়ে গেল। পরদিন হস্তিনাপুরে খবর গেল যে কুন্তী দেবী 5 পুত্র ও পুরোচন সহ যতুগৃহে পুড়ে মারা গেছেন। সেখানে তো খবর চলে গেছে যে সেটা হস্তিনাপুরে খবর তো যাবেই যে সবাই মারা গেছে। পাণ্ডবেরা যতুগৃহ থেকে পালিয়ে এক বনে আশ্রয় নিলেন। ওইখান থেকে তো কোনো রকমের সুড়ঙ্গ করে, গর্ত করে, সুড়ঙ্গ করে সেখান দিয়ে বেরিয়ে গেছে। তারা একটা বনে গিয়ে আশ্রয় নিচ্ছে। এই বনে হিড়িম্ব নামে এক রাক্ষসকে বধ করে তার বোন হিড়িম্বাকে ভীম বিবাহ করলেন। একটা রাক্ষস বনে বাস করে, হ্যাঁ বনে বাস করে, সেই বনে গিয়ে তারা আশ্রয় নিল এবং সেই বনে আশ্রয় নিয়ে সেই হিড়িম্বার সঙ্গে যুদ্ধ করে হিড়িম্বাকে বধ করা হলো। এবারে যে কোনো কারণেই তার বোন যে অসহায় অবস্থায় রয়েছে, হ্যাঁ সে তো যাই রাক্ষসের ঘরেই হোক আর যাই হোক, হিড়িম্বা তাকে ভীম বিয়ে করলো। ভীমের চেহারা বিশাল, মানুষের জায়গাতে মানে পঞ্চপাণ্ডবের মধ্যেও বিশাল এবং সাধারণ মানুষের থেকে বিশাল দৈত্যকার চেহারা। অতএব তার হচ্ছে কি ওই রাক্ষসের বোন হিড়িম্ব, রাক্ষসের বোন হিড়িম্বাকে সে বিয়ে করতেই পারে। কিছুকাল পরে হিড়িম্বার গর্ভে ভীমের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করলো, নাম কি ঘটোৎকচ। তাহলে ভীমের এখানে একটা সন্তান হলো, তার নাম ঘটোৎকচ। যেমন বিশাল তার দেহ, তেমনি বিপুল শক্তিমান হলো সেই সন্তান। একটা রাক্ষসের বংশধর যদি হয়, হ্যাঁ ভীম এমনিতেই চেহারায় বিশাল বলবান, বিশাল চেহারা, কিছুটা মানে মানে কি বলবো, রাক্ষস যে টাইপের বিশাল চেহারার অধিকারী হয়, বিশাল শক্তিশালী হয়, ভীমের মধ্যে সেই গুণগুলো ছিল। আর সঙ্গে আছে হিড়িম্বা, একজন রাক্ষসের বংশধর, একটা বংশের মহিলা, হ্যাঁ তো তাদের সন্তান ঘটোৎকচ। তার নাম মানে তার বিশাল যেমন দেহ, তার তেমন শক্তিশালী। তাহলে কি হলো, এবার জন্মের পরে ঘটোৎকচ পিতার অনুমতি নিয়ে মাকে নিয়ে চলে যাওয়ার সময় পিতাকে কথা দিয়ে গেল কি, যখনই পিতা তাকে স্মরণ করবেন তখনই সে পিতার সেবার জন্য চলে আসবে।